আমরা সকলেই শুনেছি এবং সকলেই মোটামুটি জানি যে একজন মা তার সন্তানদের জন্য কত দূর যেতে পারেন। আপনাদেরকে আজকে যে কেসটা আমি শোনাবো সেই কেসে একজন মায়ের তার বাচ্চাদের প্রতি তীব্র ভালোবাসা এবং অন্যের বাচ্চাদের প্রতি প্রচণ্ড হিংসা এমন একটা পর্যায়ে গিয়েছিল যা দেখে ইনভেস্টিগেটিং অফিসাররা পর্যন্ত হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। কারণ এই কেসটা রেয়ারেস্ট অফ রেয়ার একটি কেস। নমস্কার, আপনারা শুনছেন অপরাধ সূত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণব। আমরা এখানে গল্প শোনাই না, কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ পুলিশের খাতা থেকে। পাড়ার মধ্যে খেলতে খেলতে কুকুরের মতো উবে গিয়েছিল দিলরোজ নামের 2.5 বছরের একটি বাচ্চা। কি ঘটেছিল তার সঙ্গে? সে কি বাবা মায়ের কোলে আবার ফিরে আসতে পেরেছিল? সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। 28 নভেম্বর 2021 লুধিয়ানার সিমলাপুরীর সামিন্দর সিং, তার স্ত্রী হরবিন্দর, তার বৌমা কিরণ, নাতি অমরপ্রীত এবং নাতনি মাত্র 2.5 বছরের দিলরোজকে নিয়ে তাদেরই প্রতিবেশী, মানে তাদেরই আত্মীয় হতো ভদ্রলোক, তাদের বাড়িতে সুখমণি সাহিব পাঠ শুনতে গিয়েছিল। আপনাদের বোঝার সুবিধের জন্য বলে রাখি, আমাদের হিন্দুদের যেমন রিচুয়াল আছে যে ওই সত্যনারায়ণের পাঠ, সেটা শুনতে আমরা প্রতিবেশীদের বাড়িতে যাই, শিখদের মধ্যে তেমন এই সুখমণি সাহিব পাঠ শোনার রিচুয়াল রয়েছে। শামিন্দর সিং ফেরার কিছুক্ষণ আগেই মা ঠাকুমার সাথে দিলরোজ মিনিট 15 আগে ধরুন বাড়ি ফিরে এসেছিল। শীতের দুপুরে মিঠে রোদ গায়ে মেখে দিলরোজ পাড়াতেই খেলা করছিল। তার দিকে নজর রাখার জন্য তার ঠাকুমা বাড়ির মধ্যেই বসেছিল। হরবিন্দর যখন নজর রাখছিলেন, কিরণ মানে তার বৌমা তখন বাড়ির অন্যান্য কাজ সেরে নিচ্ছিলেন। হরবিন্দর এক মুহূর্তের জন্য সেখান থেকে উঠে বাড়িতে জল ভরতে গিয়েছিলেন। সেই সময়ও কিরণ একবার এসে এক ফাঁকে উঁকি মেরে গিয়েছিল যে মেয়েটা ঠিকঠাক রয়েছে নাকি। মেয়ে ঠিকঠাকই ছিল। খানিকক্ষণ পর শামিন্দর বাড়ি ফেরেন। শামিন্দর ফিরে এসে বাড়িতে নাতনিকে দেখতে না পেয়ে হরবিন্দরকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ গো, মেয়েটা কোথায় গেল? হরবিন্দর বলে, এই তো পাড়াতেই খেলা করছে। এবার পরিচিত পাড়া, আমাদের পাড়ার মতোই সবাই সবাইকে মোটামুটি চেনে। বাচ্চাটিকে নিজের বাড়িতে যতটা না দেখা যেত তার থেকে বেশি তার প্রতিবেশীদের বাড়িতে খেলতেই দেখা যেত। তার ঠাকুমা জানান যে এই তো আমি উঁকি মেরে দেখলাম বাচ্চাটা প্রতিবেশী বাচ্চাগুলোর সাথে খেলছে, কিন্তু এবার ওর ঘুমানোর সময় হয়ে গেছে, যাও ওকে নিয়ে এসো। শামিন্দর বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে বাচ্চাটিকে সে দেখতে পায় না। পাশেই আরও দুটো বাচ্চা খেলছিল, তাদেরকে শামিন্দর জিজ্ঞেস করে যে হ্যাঁ রে, দিলরোজ কোথায়? তারা বলে যে তারা এইমাত্র দেখলো যে তাদের মাম্মি মানে তাদের মায়ের সাথে দিলরোজ স্কুটিতে চেপে কোথাও একটা গেছে। এই দুটি ছেলে ছিল তাদেরই পাশের বাড়ির কমলেশ রানীর মেয়ে নীলম রানীর ছেলে। নীলম রানী ছিল ডিভোর্সি, সে তার মায়ের সাথেই ছেলেদেরকে নিয়ে থাকতো। শামিন্দর সিং যখন জানতে পারেন যে দিলরোজ নীলমের সাথে স্কুটিতে চেপে কোথাও একটা গেছে, তিনি তখন নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। কারণ নীলমকে দিলরোজ বুয়া বলে ডাকতো, আর নীলমও বাচ্চাটিকে অত্যন্ত ভালোবাসত। সে মাঝে মাঝেই বাচ্চাটিকে স্কুটিতে চাপিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যেত। মিনিট 15 মধ্যে তাকে বাড়িতেও দিয়ে যেত। কিন্তু মিনিট 15 অনেকটা বেশি সময় পেরিয়ে যায়। ঘড়িতে তখন 3:15, মানে বুঝতেই পারছেন বেলা অনেকটা গড়িয়ে গেছে। তখনও যখন বাচ্চাটি ফেরে না, তখন শামিন্দর সিং নীলমকে ফোন করে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, তোমার সাথে যে বাচ্চাটা গেল, বাচ্চাটা কোথায়? নীলম আকাশ থেকে পড়েন। তিনি বলেন যে হ্যাঁ, দিলরোজকে তো আমি আজকে দেখিনি, মানে আমার সাথে তো আসেনি। এবার এটা শুনে শামিন্দর সিং ভয় পেয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে আবার যে বাড়িতে সুখমণি সাহিবের পাঠ হচ্ছিল সেই বাড়িতে ফিরে যান। বাচ্চাটি যদি কারোর সাথে আবার সেই বাড়িতেই ফিরে গিয়ে থাকে, সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না। তখন তিনি আবার পাড়ায় ফিরে এসে পাড়ারই 10-12 জন প্রতিবেশীকে নিয়ে বাচ্চাটিকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পর নীলমও ফিরে আসে স্কুটি নিয়ে, ফিরে এসে তাদের সাথে খোঁজায় যোগদান করে আর কি, কারণ সেও বাচ্চাটিকে অত্যন্ত ভালোবাসত, খুব স্নেহ করত। এইভাবে আরও কিছুটা সময় পেরিয়ে যায়। এতটা সময় পরেও বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় শামিন্দর সিং তার ছেলে মানে দিলরোজের বাবা হরপ্রীত সিংকে ফোন করেন। এই হরপ্রীত সিং ছিল পাঞ্জাব পুলিশেরই একজন কনস্টেবল। তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে ওই বিকেল 5টা নাগাদ তিনি পুলিশে একটা ডায়েরি করেন। যেহেতু তিনি নিজেও পুলিশ,
তাই পুলিশ সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে আসে। পুলিশ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ দিলরোজকে খোঁজার জন্য সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করে। আশেপাশের এলাকায় সিসিটিভি ছিল মোটামুটি। আর আরেকটা দল জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমেই তারা শুরু করে প্রতিবেশীদের দিয়েই। প্রতিবেশীরা সবাই একই রকম কথা বলে। তারা বলে যে একটু আগেই তারা দেখেছিল বাচ্চাটিকে খেলতে, কিন্তু তারপর তারা কেউ খেয়াল করেনি, কারণ নিত্য নৈমিত্তিক ঘটনা, বাচ্চাটা প্রায়ই বাইরে খেলতো, কারোর ওই নজর রাখার কথাটা আর মনে আসেনি। পুলিশ এবার যে বাচ্চাগুলোর সাথে দিলরোজ খেলছিল সেই বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তারা পুলিশকে জানায় যে একটু আগেই দিলরোজ তাদের সাথে খেলছিল, তারপরই নিলাম এসে দিলরোজকে স্কুটিতে করে নিয়ে যায় কোথাও। দিলরোজের পরিবার জানায় যে তারা নিলামকে ফোন করেছে, নিলাম মেয়েটির বুয়া হয়, নিলাম মেয়েটিকে কোথাও নিয়ে যায়নি, নিলাম তাদেরকে ফোনে জানিয়েছে। পুলিশ তখন নিলামের বাড়ির কাছেই একটা সিসিটিভি ইনস্টল ছিল, সেই সিসিটিভিটার ফুটেজ চেক করতে শুরু করে। ওই সিসিটিভির দুপুর 2টো নাগাদের ফুটেজ দেখে পুলিশের চোখ তো কপালে ওঠে দিলরোজের পরিবারের চোখও। একজন মহিলা একটা কালো স্কুটিতে করে দিলরোজকে বসিয়ে কোথাও নিয়ে চলে যাচ্ছেন। দিলরোজও খুব হাসি হাসি মুখে মহিলা স্কুটিতে বসছে। অদ্ভুত ব্যাপার হলো, এই মহিলা অন্য কেউ নয়, স্বয়ং নিলাম। দিলরোজের পরিবার প্রচণ্ড অবাক হয়, কারণ একটু আগেই নিলাম তাদের সাথে মিলে দিলরোজকে খুঁজছিল, কিন্তু সে তো মিথ্যা কথা বলেছে। পুলিশের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে নিলামের ওপর। তারা নিলামের বাড়ি যায়। তারা জিজ্ঞেস করে যে সে দিলরোজকে দেখেছে কিনা। নিলাম প্রথমেই অস্বীকার করে দেয় যে না, সে দিলরোজকে দেখেনি আজকে। পুলিশ তারপর তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখায়। তখন নিলাম নিজের গল্পের খেই হারিয়ে ফেলে। পুলিশ নিলামকে সরাসরি সার্চ করে, দিলরোজ কোথায়? নিলাম তখন খুব ঠান্ডা গলায় উত্তর দেয়, আপনাদের দিলরোজকে চাই তো, চলো আপনাদের ওর কাছেই নিয়ে যাচ্ছি। বলে সে পুলিশকে দিল্লি অমৃতসর হাইওয়ের ওপর দিয়ে নিয়ে যেতে থাকে। পুলিশ খানিকক্ষণ আগেই ফুটেজে নিলামকে ওই দিকেই যেতে দেখেছিল। এবার পুলিশে খুব তাড়াতাড়ি রিপোর্ট করা হয়েছিল। সিসিটিভি দেখে তারা খুব তাড়াতাড়ি নিলামকে আইডেন্টিফাইও করে ফেলেছিল। বেশিক্ষণ হয়নি মেয়েটি নিখোঁজ হয়েছে। তাদের ধারণা ছিল যে খানিকক্ষণের মধ্যেই দিলরোজকে তারা পরিবারের কোলে ফিরিয়ে দিতে পারবে। দিলরোজের পরিবারও আর লেট করতে চাইছিল না, কারণ মেয়েটা অনেকক্ষণ তাদের চোখের বাইরে রয়েছে। তারা নিলামের সঙ্গে যেতে থাকে। নিলাম তাদেরকে সিমলাপুরি থেকে 13 কিলোমিটার দূরে হাইওয়ে থেকে একটা কাঁচা রাস্তার দিকে নিয়ে যায়। জায়গাটির নাম ছিল সালেম টাবরি। চারিদিকে জঙ্গল আর মাঝখানে কিছু ফাঁকা প্লট। সেই প্লটগুলোর মধ্যে একটা প্লটের দিকে নিলাম ইশারা করে দেখায়। সেদিকে তাকিয়ে পুলিশ দেখতে পায় একটা ঢিবি হয়ে রয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে খানিকক্ষণ আগেই জায়গাটার মাটি খোঁড়া হয়েছিল এবং তারপর আবার মাটি দিয়ে জায়গাটায় একটা ঢিবি মতো করা হয়েছে। সেই ঢিবিটার ওপর একটা বাচ্চার জুতোর ছাপ। আপনাদেরকে যদি আরও পরিষ্কার করে বলি, দিলরোজের জুতোর ছাপ। হরপ্রীত সঙ্গে সঙ্গে জায়গাটার মাটি নিজের হাত দিয়ে সরাতে শুরু করে। মাটি খানিকটা সরাতেই তার হাতের সাথে লাগে দিলরোজের হাত। সে দিলরোজের দেহটা মাটির মধ্যে থেকে বের করে আনে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায় সে। দিলরোজের মুখেও মাটি ভরা ছিল, কিন্তু অদ্ভুতভাবে হলেও মেয়েটার দেহে তখনও প্রাণ ছিল। সঙ্গে সঙ্গে তাকে ডিএমসি হসপিটাল নিয়ে যাওয়া হয়, কিন্তু হসপিটাল নিয়ে যাওয়ার রাস্তাতেই মেয়েটি মারা যায়। পুলিশ হসপিটাল নিয়ে যাওয়ার সময় দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল। একটি দল বাচ্চাটিকে নিয়ে হসপিটাল গিয়েছিল দিলরোজের পরিবারের সাথে, আরেকটি দল ওই স্পটেই থেকে গিয়েছিল এবং সেখানেই তারা খুঁজে পায় এই কেসের সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষীকে। ওখানে হাই রোডে যে চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টের সিকিউরিটি গার্ড পুলিশকে জানায় একটু আগেই তারা একজন মহিলাকে একটি বাচ্চাকে স্কুটিতে চাপিয়ে নিয়ে যেতে দেখেছে কাঁচা রাস্তা দিয়ে। তারপর কিছুক্ষণ পর সেই মহিলা নাকি আবার হাইওয়ে হয়ে ফিরেও গেছেন। তখন বাচ্চাটি স্কুটিতে ছিল না। গার্ডের সন্দেহ হয়েছিল। সেই সিকিউরিটি গার্ড বাচ্চাটি কোথায় দেখার জন্য কাঁচা রাস্তা দিয়ে হেঁটে সেই প্লটগুলোর দিকে যায়। সেখানে সে ওই ঢিবিটা দেখতে পেয়েছিল এবং তার উপর একটা বাচ্চার পায়ের জুতোর ছাপ সে দেখতে পেয়েছিল। সেটা দেখে সে সঙ্গে সঙ্গে চেকপোস্টে গিয়ে রিপোর্ট করে। সেখান থেকে আরও কয়েকজন সঙ্গীকে নিয়ে এসে তারা বাচ্চাটাকে খুঁজতে থাকে। সে ভেবেছিল যে মহিলা নিশ্চয় বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে। এরকম একটা নৃশংস ঘটনা যে ঘটতে পারে
এটা তার মাথাতেও আসেনি। গার্ড সমস্ত তথ্য দেওয়ার পাশাপাশি প্রচণ্ড আফসোস করেছিল, জানেন তো, কারণ পুলিশ গার্ডকে জানিয়েছিল যদি 10 মিনিট আগেও পুলিশ সেখানে পৌঁছতো তাহলে হয়তো বাচ্চাটাকে তারা বাঁচাতে পারতো, কারণ বাচ্চাটির দেহে তখনও প্রাণ ছিল। কি এমন কারণ ছিল বলুন তো? 2 সন্তানের জননী হয়েও নীলাম আরেকটি বাচ্চাকে, প্রতিবেশী একটি বাচ্চাকে এমনভাবে খুন করলো। নীলামকে তো দিলরোজের পরিবার প্রচণ্ড ভরসা করত। পরিবার ছাড়ুন, দিলরোজ নিজে নীলামকে বুয়া বলে ডাকতো, তাকে অত্যন্ত ভালোবাসতো, অন্য কিচ্ছু না ভেবে তার স্কুটিতে উঠে পড়তো। তাহলে কি এমন হয়েছিল? পুলিশ যখন নীলামের জবানবন্দি নেয় তারাও অপরাধের কারণ শুনে বেশ খানিকটা হতবাক হয়ে গিয়েছিল। হরপ্রীত সিং এর ছিল একটা সুখী কমপ্লিট ফ্যামিলি যাকে বলা যায়। তার স্ত্রী, বাবা মা, বাচ্চাদের নিয়ে সে অত্যন্ত সুখে ছিল। অন্যদিকে তারই প্রতিবেশী নীলামের, তারা তো ছোট থেকে মোটামুটি একসাথেই বড় হয়েছে, সেই নীলামের বিয়ে হয়েছিল অরুণ কুমার নামে একজন যুবকের সঙ্গে। এই অরুণ কুমার ছিল প্রচণ্ড বড় মাতাল যাকে বলা যায়। শুধু মাতাল কেন, তার অনেক ধরনের নেশাই ছিল। তার প্রফেশন ছিল চুরির জিনিসপত্র বিক্রি করা। তার নামে পুলিশের কাছে মাদক পাচার এবং ছিনতাইয়েরও অনেকগুলো কেস দায়ের ছিল। এবার এই টক্সিক পার্টনারের থেকে মুক্তি পেতে নীলাম ডিভোর্স নিয়েছিল এবং সে তার ছেলেদেরকে নিয়ে এসে থাকতে শুরু করেছিল তার বাবা মায়ের বাড়িতে। এবার সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাতটা হয়। হরপ্রীতের 2 সন্তান, ছেলে অমরপ্রীত এবং মেয়ে দিলরোজকে পাড়ার সবাই অত্যন্ত ভালোবাসত, কারণ বাচ্চাগুলো অত্যন্ত মিষ্টি স্বভাবের ছিল। এমনকি প্রতিবেশীরা কোথাও বেড়াতে টেড়াতে গেলে এই বাচ্চাগুলোর জন্য গিফট আনতে ভুলতো না। অন্যদিকে নীলামের 2 ছেলে যেহেতু ছোটবেলায় বাবাকে দেখে তারা বড় হয়েছে, তাই তারা একটু দুষ্টু স্বভাবের ছিল, তাই তাদের নামে পাড়ায় শুধুমাত্র কমপ্লেনই আসতো। এবার ডিভোর্সের পর নীলামের আর্থিক পরিস্থিতিও অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে সে নিজের ছেলেদের জন্য বিশেষ কিছু করতে পারতো না, যেমনটা সে হতে দেখতো হরপ্রীতদের বাড়িতে আর কি। এইখান থেকেই নীলামের মনে হিংসে জমা হতে শুরু করে এবং এই হিংসেটা একটা সময় গিয়ে আগ্নেয়গিরির রূপ নেয়। পুলিশ প্রতিবেশীদের জেরা করতে গিয়ে জানতে পারে যে নীলামের বাড়িতে কিছু লোকজন আসতো, পুরুষ লোকজন। এবার আমাদের সমাজ তো আপনারা জানেনই, যেহেতু মেয়েটি ডিভোর্সি ছিল তাই তার নামে বহু কুরটনা ছিল যে এই লোকগুলোর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। নীলাম এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারতো না। সে অন্য এলাকায়, মানে একটু দূরে একটা এলাকায় একটা বাড়ি ভাড়া করেছিল। সেখানেই সে দিলরোজ যেদিন খুন হয়েছিল সেই দিন শিফট হয়ে যাচ্ছিল। সে ভেবেছিল যে জীবনটাকে সে নতুনভাবে শুরু করবে, কিন্তু ওই যে রাগ আর প্রতিশোধের আগুন। 28শে নভেম্বর 2021 দুপুর 2:15 তার বাড়ি থেকে নতুন যে বাড়িটা সে ভাড়া নিয়েছিল সেই বাড়িতে জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে। তখন এমন সময় নীলাম দেখতে পায় দিলরোজ তার বাড়ির বাইরে খেলা করছে। সে প্রথমে দিলরোজের কাছে যায়, তাকে একটু আদর টাদর করে, তারপর দিলরোজকে সে তার স্কুটিতে তুলে নেয়। দিলরোজও হাসি হাসি মুখে তার স্কুটিতে উঠে পড়ে, কারণ সে জানতো না নীলাম তখন রাগে এবং হিংসায় শয়তানে পরিণত হয়েছে এবং খানিকক্ষণের মধ্যেই তার প্রাণ কেড়ে নিতে চলেছে। নীলাম তাকে নিয়ে হাইওয়ের রাস্তা ধরে যেতে যেতে সে ডান দিকে একটা কাঁচা রাস্তা দেখতে পায়। সেই কাঁচা রাস্তায় সে স্কুটি নামিয়ে খানিকটা এগিয়েই ওই কয়েকটা জঙ্গলে ঢাকা প্লট দেখতে পায়। সেখানে দিলরোজকে নামিয়ে পাশেই পড়ে থাকা একটা ইঁট দিয়ে প্রথমে দিলরোজের মাথায় মারে। দিলরোজ কাঁদতে শুরু করে। 2.5 বছরের বাচ্চা তো একটা। এবার তার কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওখান থেকে মাটি তুলে দিলরোজের মুখে ভরে দেয় নীলাম এবং তারপর জীবন্ত অবস্থাতেই তাকে মাটির নিচে পুঁতে দেয়। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ হয়েই মারা গেছিল ছোট্ট দিলরোজ। 12ই এপ্রিল 2024 সেশন কোর্ট এই কেসটিকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসের তকমা দেয় এবং নীলামকে ডেথ পেনাল্টি দেয়। কোর্টের বয়ান অনুযায়ী এটা ছিল অত্যন্ত নিষ্ঠুরতা এবং অপরাধমূলক মানসিকতা থেকে করা একটা পরিকল্পিত খুন। এই কারণেই নীলামকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। আমরা সব কেসের শেষে আপনাদেরকে একটা করে উপদেশ দিই বলতে পারেন। এখানেও একটা উপদেশ দেব, নিজের বাচ্চাকে না, সে যত পরিচিতই হোক না কেন, কারোর সাথে এত সহজে এত নিশ্চিন্ত মনে ছেড়ে দেবেন না, জানেন তো। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সব থেকে বেশি অন্ধকার মানুষের মনে, ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার। কখন কার মনে কি চলছে ইউ নেভার নো।
যাই হোক, আমাদের আজকের কেস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওটা একটা লাইক করে, ভিডিওটায় কমেন্ট করে আপনার মতামত জানাবেন এরপর আপনারা কোন কেস আমাদের কাছ থেকে শুনতে চাইছেন। আজকের মতো শুভরাত্রি, অনেক ধন্যবাদ।